কিনা, তাই না? বৈশিষ্ট্য করে দিলাম। আচ্ছা, আমরা তো সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা কেন দেখাচ্ছি, বা সংবিধান কেন প্রয়োজন সংশোধন করা? হ্যাঁ, বলা হচ্ছে যে প্রত্যেক রাষ্ট্রের সংবিধান হচ্ছে কিসের মাধ্যমে তৈরি হয়? সমসাময়িক অবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা বা সামাজিক অবস্থার উপর ভিত্তি করে কি হয়, একটা সংবিধান তৈরি হয়। এবং সংবিধানের মূল উৎস কে থাকে? সেটা হচ্ছে জনগণ। আর এটাকে বলা হয় একটি সামাজিক প্রধান দলিল বা মৌলিক দলিল বলা হয় সংবিধানকে। অর্থাৎ একটা রাষ্ট্র পরিচালনার জন্য কিভাবে পরিচালনা করা দরকার সমস্ত কিছু কি থাকবে? হ্যাঁ, সংবিধানে থাকবে। হ্যাঁ, অর্থাৎ মানুষের রাইটস থেকে শুরু করে একটা শাসন ব্যবস্থা, আইন বিভাগ হোক, সেটা বিচার বিভাগ হোক, যেটা কোন ভাবে পরিচালিত হবে সেটা কি থাকবে? সংবিধানে থাকবে। এখন বলা হচ্ছে যে এই যে সামাজিক বা রাষ্ট্র ব্যবস্থা যে পট পরিবর্তন হয়, এই পরিবর্তনের সাথে সাথে সংবিধানের পরিবর্তন করা দরকার। কারণ সমাজ ব্যবস্থা যখন পরিবর্তন হয় তখন সামাজিক সব সিস্টেম গুলো একই রকম থাকে না। আজ থেকে যদি আমরা 50 বছর আগে চিন্তা করি, তাহলে 50 বছর আগে কিন্তু এমনটা ছিল না। আমরা বর্তমান পরিস্থিতিতে যা দেখছি, এই সময়ের সাথে সাথে আমাদের কি হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে। বলছে যে যদি এই সংবিধানটা যদি পরিবর্তন করা না হতো, বা একটা সংবিধান তৈরি করে শুধু যদি তার মতো করে রেখে দেওয়া হতো, তাহলে কি হতো না, সেটা মানুষ কি হতো, সংক্ষুব্ধ হয়ে যেত, এবং মানুষ তার অধিকারকে কি করতে পারতো না, সংরক্ষিত করতে পারতো না। যে কারণে সংবিধানটা কি হতো, সেই সংবিধানটা আরো বেশি কি হতো, সেটা সংঘর্ষপূর্ণ হয়ে যেত মানুষের সাথে। এই জন্য বলা হচ্ছে যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের সাথে সাথে পরিচালনার সংবিধানের যদি কোনো কিছু পরিবর্তন করা দরকার, তাহলে সেটাকে অবশ্যই কি করতে হবে, পরিবর্তন করতে হবে। তাহলে আমরা দেখছি যে সংবিধান প্রয়োজনীয়তা কেন সংবিধান সংশোধনে, সেটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা পরিচালনার সাথে সাথে মানুষের জীবন ব্যবস্থার কি হয়, পরিবর্তন ঘটে। এবং সেই সাথে যেহেতু সংবিধান কি হয় না, তার সাথে সামঞ্জস্য হয় না, সে কারণে সংবিধান কি করা হয়, সংশোধন করা হয়, পরিবর্তন করা হয়, পরিবর্তন যেটাই বলেন না কেন, হ্যাঁ, বা বিয়োজন করা হয়ে থাকে। দেখো বলছে যে এই যে একটা শুধুমাত্র দেখা যায় যে শাসনতন্ত্রের যে প্রণেতাগণ আছেন, হ্যাঁ, তারা দেখা যাচ্ছে কি হয়ে থাকে, স্থায়িত্ব রক্ষার দিকে তারা বেশি মনোযোগী হয়ে থাকে। কিন্তু এই স্থায়িত্ব বেশি রক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সংবিধান অনেকাংশে কি হয়ে যায়, সেটা দুষ্পরিবর্তনীয় হয়ে যায়। আর সংবিধান দুষ্পরিবর্তনীয় হয় কখন? যখন সেটা হয় লিখিত সংবিধান। যখন সেটা আইন প্রণেতাগণ আছে, অর্থাৎ যারা রুল মেকিং করে, তাদের কি করা হয়, তাদের ভোটাভুটির মাধ্যমে, মেজরিটি ভোটাভুটির মাধ্যমে যখন সংবিধানটাকে কি করা হয়, সংশোধন করা হয়, তখন কিন্তু এটা কি হয়ে যায়, দুষ্পরিবর্তনীয় হয়ে যায়। দুষ্পরিবর্তনীয় অর্থ হচ্ছে যা সহজে কি করা যায় না, পরিবর্তন করা যায় না। হ্যাঁ, তো বলা হচ্ছে ইউএস এর কনস্টিটিউশন পরিবর্তনের সব থেকে কঠিনতম ধাপ, সেটা হচ্ছে এটি একটি লিখিত এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান। এখন দুষ্পরিবর্তনীয় এবং লিখিত সংবিধান কেন এটা বলা হয়েছে আমরা পরে দেখছি। এখন বলা হচ্ছে তাহলে এটা আপাতত আমরা ধরে নিচ্ছি যে সংবিধান পরিবর্তন হয়, সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থায় যে পরিবর্তন হচ্ছে, পরিবর্তনের সাথে সাথে সেটা সামঞ্জস্য রাখার জন্য কি করা হয়, এটাকে পরিবর্তন করা হয়, সংশোধন করা হয়। এখন দেখি বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কিভাবে পরিবর্তন করা হয় বা সংশোধন কিভাবে করা হয়। এই সংশোধন শব্দের মধ্যে আছে কি, আছে বিয়োজন, আছে সংযোজন, আছে আবার সংশোধন আছে। ধরেন কোন একটা আর্টিকেল বর্তমান প্রেক্ষাপটের সাথে কি হচ্ছে না, মিল হচ্ছে না, তাহলে সেটাকে কি করতে হবে, বিয়োজন করতে হবে। কোন একটা অংশ আছে, কিন্তু দেখা যায় এই আর্টিকেলের সাথে আরো একটা অংশ কি করা দরকার, যোগ করা দরকার, সেটা হয়ে যাচ্ছে কি, সংযোজন হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে এটাকে মনে হচ্ছে যে কোনো একটা আর্টিকেল করা আছে, সেটা কি মনে হচ্ছে, ইনকমপ্লিট মনে হচ্ছে। এটা মনে হচ্ছে যে আর্টিকেলটাকে একটু মনে হয় পরিবর্তন নিয়ে আসলে কি হবে, এটা মনে হয় বর্তমান প্রেক্ষাপটের সাথে সামঞ্জস্য হবে। তাহলে এই যে দেখেন, সংশোধন শব্দের মধ্যে আসতে পারে কি, আসতে পারে সেটা সংযোজন হতে পারে, সেটা বিয়োজন হতে পারে, আবার কি হতে, সংশোধন হতে পারে। এই যে এই বিষয়গুলো বলছে যে এটা মূলত সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা যে পট পরিবর্তন হয়, সেই সাথে সাথে এটা দরকারি হয়ে পড়ে। এই জন্যই কি দরকার, সংবিধানটাকে সংশোধন করার প্রয়োজন। এবার বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কিভাবে পরিবর্তন করা যায় বা সংশোধন করা যায়। বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংবিধান আছে সেটা পরিবর্তনশীল না, মাত্র 150 বছরের মধ্যে 30 বার এই সংবিধানটাকে কি করা হয়েছে, সংশোধন করা হয়েছে। মাত্র 30 বার। বলছে চাইলে ওই সংবিধানটাকে কি করা যায় না, পরিবর্তন করা যায় বা সংশোধন করা যায় না। এর কারণ হিসেবে দেখেন, তারা বলছে যে একটি সংবিধান হচ্ছে একটা দেশের কি, সামাজিক দলিল। একটি সংবিধান হচ্ছে ওই দেশের সামাজিক দলিল। বলছে এই যে সমাজ ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে তার যে চরিত্রেরও পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের প্রেক্ষাপট থেকে মূলত সংবিধানটাকে সংশোধন করার প্রয়োজন হয়। এখন এখানে বলছে যে মার্কিন সংবিধান এমন একটা সংবিধান যে এটা খুব সময় সাপেক্ষ ব্যাপার। কেন বলা হচ্ছে,
বলছে মার্কিন সংবিধানের 5 নম্বর ধারায় আর্টিকেলে বলা হয়েছে যে সংবিধানটাকে কিভাবে সংশোধন করা যায়, সংবিধানটাকে কোন ভাবে সংশোধন করা যায়। এক্ষেত্রে তারা দুইটি পর্যায়কে বলা হয়েছে, একটা হচ্ছে প্রপোজাল ফর অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ কি সংশোধনের জন্য প্রস্তাব, আর একটা হচ্ছে প্রপোজাল ফর রেকটিফিকেশন। হ্যাঁ, অর্থাৎ একটা হচ্ছে সংবিধানে যে কি বলে এটা হচ্ছে সংশোধনী প্রস্তাবের যে অনুমোদনের পর্যায়ে, একটা হচ্ছে যে আমি প্রস্তাব দিব প্রপোজাল অফ অ্যামেন্ডমেন্ট, আর একটা হচ্ছে প্রপোজাল ফর রেকটিফিকেশন। একটা হচ্ছে সেটা আসবে, একটা হচ্ছে প্রস্তাবের পর্যায়ে আসবে যেটাকে আমরা খসড়ার মাধ্যমে নিয়ে আসবো, আর একটা হচ্ছে যে ওই প্রস্তাবনার যে পর্যায়টা থাকবে ওটাকে কিভাবে অতিবাহিত করতে হবে। তাহলে আমরা দেখছি কি যে দুইটা দিক আছে সংশোধনের, কি হচ্ছে মার্কিন সংবিধানে দুইটি উপায়ে সংশোধনের প্রস্তাব করা হয়, একটা হচ্ছে যে প্রপোজাল ফর অ্যামেন্ডমেন্ট আর একটা হচ্ছে প্রপোজাল ফর রেকটিফিকেশন। এখন বলা হচ্ছে দেখেন যে মার্কিন কংগ্রেসের উভয় পক্ষের 2/3 সদস্য প্রয়োজন মনে করলে সংশোধনী প্রস্তাব উত্থাপন করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের উভয় কক্ষের 2/3, তার মানে শুধুমাত্র হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নয়, সাথে সিনেটে থাকতে হবে না। সিনেট এবং রিপ্রেজেন্টেটিভ হচ্ছে কংগ্রেস, আমরা একসাথে যেটাকে আমরা বাংলাদেশে বলছি পার্লামেন্ট, ওনাদেরকে বলবো মার্কিন কংগ্রেস। হ্যাঁ, ওটা হচ্ছে ওদের পার্লামেন্টকে কংগ্রেস নামে পরিচিত, এবং কংগ্রেসের ভিতরে থাকবে কি রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট, একটা হচ্ছে উচ্চ কক্ষ আর একটা হচ্ছে নিম্ন কক্ষ। এখন বলা হচ্ছে যে যদি সংবিধান পরিবর্তন করতে চায় তাহলে দুই কক্ষে কি করতে হবে, 2/3 ভোটে তারা প্রয়োজন মনে করেন যে 2/3 তারা কি করবে, একটা প্রয়োজনীয় প্রস্তাবনা উত্থাপন করবে। এখন দেখেন কোন সংবিধান যদি কোনো আর্টিকেল পরিবর্তনের দরকার হয় তাহলে কেন দরকার বা এটা কেন বর্তমান সময়ের জন্য যুগোপযোগী নয়, সেটার কারণ কিন্তু তাদেরকে কি করতে হবে, বের করে নিয়ে আসতে হবে, সেটা উত্থাপন করতে হবে, তার একটা খসড়া প্রণয়ন করতে হবে, তবেই কি করা সম্ভব, তবেই তারা প্রস্তাবটাকে কি করতে পারবে, উত্থাপন করতে পারবে। তো বলা হচ্ছে যে সংবিধানের প্রথম পর্যায়ে যদি তারা যায় তাহলে অবশ্যই তাদের কংগ্রেসে যারা থাকে তাদের 2/3 উপস্থিতির মাধ্যমে তাদেরকে কি করতে হবে, প্রস্তাবটাকে পাঠাতে হবে। সেকেন্ডলি দেখেন বলছে যে দ্বিতীয়ত অন্তত 2/3 অঙ্গরাজ্যের আইনসভা আবেদন করলে সংশোধনী প্রস্তাব উত্থাপনের জন্য কংগ্রেসকে একটি জাতীয় সম্মেলন আহ্বান করতে হবে। সংশোধনী প্রস্তাব উত্থাপনের জন্য এই পদ্ধতি দুটির মধ্যে দ্বিতীয়বার একবারও ব্যবহৃত হয়নি। বলা হচ্ছে যে অন্তত 2/3 অঙ্গরাজ্যে কি হবে, আইনসভায় আবেদন করলে সংশোধনী প্রস্তাব উত্থাপনের জন্য, মানে ধরেন 50টা অঙ্গরাজ্য আছে, বলা হচ্ছে দুইটি ভাবে পরিবর্তন করা যাবে। একটা বলছে কংগ্রেসের মাধ্যমে অর্থাৎ উভয় পক্ষের 2/3 থাকতে হবে, তাহলে কি করা যাবে, ওটা পরিবর্তন করা যাবে বা প্রস্তাবটা গ্রহণ করা যেতে পারে। সেকেন্ডলি বলছে যারা অঙ্গরাজ্য থাকবে, এই অঙ্গরাজ্য থেকেও কি করা যেতে পারে, কনস্টিটিউশনের পরিবর্তনের জন্য তারা কি করতে পারে, প্রশ্ন উত্থাপন করতে পারে, বা পরিবর্তনের জন্য তারা কি করতে পারে, একটা খসড়া প্রণয়ন করতে পারে। তাই এই যে বলা হচ্ছে প্রস্তাবটা যে উত্থাপিত হবে সেটা অঙ্গরাজ্যগুলো কেমন হবে, দেখেন 50টা অঙ্গরাজ্য আছে, সেখানে বলছে মিনিমাম 2/3 অঙ্গরাজ্য সেখানে কি হবে, আইনসভাতে পাঠাতে হবে। 2/3, একটা হচ্ছে যে কংগ্রেস নিজে প্রয়োজন বোধ করছে যে কনস্টিটিউশন পরিবর্তন করা দরকার, আর একটা বোধ করছে অঙ্গরাজ্যগুলো। এখন দেখেন 50টা অঙ্গরাজ্যের সুযোগ সুবিধা যদিও ইউএসএ কনস্টিটিউশনে বলা হচ্ছে যে বৃহত্তর ক্ষুদ্রতর অঙ্গরাজ্য মত পার্থক্য সৃষ্টি করবে না, বরং তারা একে অপরের সাথে সামঞ্জস্যতা রেখে তারা কি করবে, কংগ্রেসে তাদের নিজেদেরকে উপস্থাপন করবে এবং প্রত্যেকটা অঙ্গরাজ্যের সুযোগ সুবিধা পাবে। এখন দেখেন যে সব অঙ্গরাজ্যেরই সংবিধানের কোন আর্টিকেল পরিবর্তন দরকার বা সংযোজন বিয়োজন করা দরকার তা তো নয়। সংবিধান হয়তো 3টা 4টা 5টা এমন হতে পারে, তারা মনে করছে যে আমাদের সংবিধানের কিছু অংশ যদি এটা পরিবর্তন হয় তাহলে আমার রাজ্যগুলো কি হতে পারে, আমার রাজ্যগুলো হয়তো বেনিফিটেড হতে পারে, আমার রাজ্যগুলোর এটা দরকার। হ্যাঁ, এটা দরকার, এই আর্টিকেলটা পরিবর্তন করা দরকার। এর জন্য বলছে যে অঙ্গরাজ্যগুলো থেকে যদি এটা উত্থাপিত হয় তাহলে অবশ্যই কি করতে হবে, আইনসভায় উত্থাপিত হতে হলো অঙ্গরাজ্য থেকে 2/3। এখন অঙ্গরাজ্যে কারা থাকবে, অঙ্গরাজ্য থেকে তো নির্বাচিত সদস্য গেছে। একটা বলা হচ্ছে যে একটা বলা হচ্ছে যে তারা কি করবে, একটা বলা হচ্ছে যে কংগ্রেসে যারা থাকবে তারা উত্থাপন করবে, আরেকটা বলা হচ্ছে যে অঙ্গরাজ্যগুলো যেগুলো প্রতিনিধি থাকছে তারা কি করতে পারবে, তারা উত্থাপন করতে পারবে, তবে অবশ্যই সে উত্থাপিত হতে হবে 2/3।
বুঝতে পারছেন আমার কথা? অঙ্গরাজ্যগুলোর এখানে থাকতে হবে, তাদেরকে অঙ্গরাজ্যগুলোর মিনিমাম 50টা অঙ্গরাজ্য আছে, সেখানে হয়তো 20টা অঙ্গরাজ্যের মধ্যে মিনিমাম কি থাকতে হবে তাদেরকে, হ্যাঁ তাদের মানে আমি ধরে নিলাম যে 23টা, হ্যাঁ, যে 2/3 তাদেরকে কি করতে হবে, উত্থাপিত করতে হবে, না হলে সেটা কি হবে না, সেটা প্রস্তাব হিসেবে গৃহীত হবে না। বুঝতে পারছেন আমার কথা? তাহলে আমরা দেখছি কি দুইটি ভাবে এটা করা যায়। একটা হচ্ছে কনটেস্টটা উভয় পক্ষের কি করতে হবে, উভয় এসে 2/3 ইসের মাধ্যমে সদস্যের প্রস্তাবিত যে খসড়া আছে তার মাধ্যমে করতে পারবে। আর একটা হচ্ছে অঙ্গরাজ্যের যারা প্রতিনিধি আছে তাদের মাধ্যমে কি করা যাবে, অঙ্গরাজ্যগুলো তাদের প্রস্তাব, হ্যাঁ প্রস্তাব উত্থাপন করতে পারবে। এখন থেকে বলা হচ্ছে দ্বিতীয়টার ক্ষেত্রে, যেখানে আমি বলছি অঙ্গরাজ্যগুলো কথা, বলছে যে বাংলা ইসের মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রণয়নের পর থেকে এখন পর্যন্ত যতবার সংশোধনী এসেছে তার মধ্যে দ্বিতীয়টার ব্যবহার কি দেখা যায়, হ্যাঁ দ্বিতীয়টার ব্যবহার হ্যাঁ। এখন দেখে বলছে যে সংবিধানের সংশোধনের যে দুইটি পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলোর মধ্যে আমরা বিশেষ কোন কোন বিষয়গুলো পরিলক্ষিত হলো। মানে এই যে দুইটা বিষয়, একটা হচ্ছে আমরা বলছি যে কংগ্রেসের দুইটা যে তারা আছে, দুইটা হচ্ছে সংসদ আছে, তারা উত্থাপন করতে পারবে, আর একটা হচ্ছে শুধুমাত্র অঙ্গরাজ্যের প্রতিনিধিগুলো। এখন দেখেন বলছে যে এই দুইটার মধ্যে কোনটা স্থিতিশীল হবে বা কোনটা গ্রহণ করবে, এটা কে উত্থাপন করবে, এটা কে ঠিক করবে, এটা হচ্ছে কংগ্রেস ঠিক করবে, হ্যাঁ এটা কংগ্রেস ঠিক করবে। তবে বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পদ্ধতি বা সংবিধানের বৈশিষ্ট্যের যে পদ্ধতি বা পরিবর্তনে, তার মধ্যে বিশেষ কিছু লক্ষ্য রয়েছে। সেটা হচ্ছে রাজ্যগুলো সংশোধনী প্রস্তাব উত্থাপন করতে পারে, আবার কি চতুর্থাংশের সম্মতি ছাড়া তো অনুমোদন করা যাবে না। বলছে রাজ্যগুলো কি করবে, উত্থাপন করতে পারবে, কিন্তু 3/4 কি থাকতে হবে, সম্মতি থাকতে হবে, তবেই সেটা কি করতে করা যাবে, সংবিধানকে পরিবর্তন করা যাবে। মানে আপনি উত্থাপন করেছেন তার অর্থ এই না, দেখা যাচ্ছে 23 জন কি করলো, 23টা অঙ্গরাজ্য তারা কি করলো, উত্থাপন করলো, কিন্তু উত্থাপন করলে হবে না, তাদেরকে কি করতে হবে, মিনিমাম তাদেরকে 3/4 সম্মতি লাগবে। সে সম্মতি, হ্যাঁ 3/4 সম্মতি দ্বারা তাদেরকে কি করতে হবে, ওই সংবিধানটাকে সংশোধন করতে হবে। সেকেন্ডে দেখেন বলছে যে সংবিধান প্রস্তাব কতদিনের মধ্যে অনুমোদিত হবে তা নির্দিষ্ট করে বলা নেই। আমাদের দেশে পার্লামেন্টে যেহেতু এক কক্ষ বিশিষ্ট আমাদের আইনসভা, সেখানে কিন্তু আইন প্রণেতাগণ কারা, যারা সংসদে থাকে, হ্যাঁ তারা হচ্ছে রুল মেকিং, হ্যাঁ রুল মেক করে। এই যে রুল মেকিং পাওয়ার যে তাদের আছে, এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের সংবিধানের ক্ষেত্রে বলা হয়েছে যে আইন প্রণেতাগণ আইন পাশ করবে, সেখানে 2/3 ভোটে কি হবে, সেটা যদি পাশকৃত হয় তাহলে সেটা হবে, হ্যাঁ এগ্রি হলে সেটা আইন তৈরি হবে। এখন এই আইনের ক্ষেত্রে আরেকটু সমস্যা তৈরি করা হয়েছে, সেখানে বলছে যে এই আইনটা তখন হচ্ছে গেজেটেড হবে কখন, যখন হচ্ছে এটা রাষ্ট্রপতির সিগনেচার হবে। তবে যদি রাষ্ট্রপতি অসম্মতি জ্ঞাপন করে 7 দিন কি 15 দিন, আমার মনে নাই, 15 দিন মনে হয়, 15 দিন পরে একটা আইন হিসেবে পরিণত হয়ে যাবে অটোমেটিক। বুঝতে পারছেন আমার কথা? এই ক্ষেত্রে বলা হচ্ছে আইন হিসেবে অটোমেটিক কি হতে পারে, না রাষ্ট্রপতির কাছে পাঠাবে, রাষ্ট্রপতি যদি এটা অসম্মতি দেয় তাহলে 7 দিনের মধ্যে সেটা ঘুরে এসে আবার রাষ্ট্রপতির কাছে যাবে। এই সেকেন্ড বার যখন রাষ্ট্রপতির কাছে যাচ্ছে, রাষ্ট্রপতি যদি অসম্মতি প্রদান করে, সেক্ষেত্রেও কি হবে না, কোনো বাধাগ্রস্ত হবে না, সংবিধান কি হবে, যেটা তারা আইন পরিণত করতে চাইছে সেটা আইনে পরিণত হয়ে যাবে। রাষ্ট্রপতি তো ভ্যালু নেই বাংলাদেশে, এটা তো নতুন কোনো কথা না, এটা হচ্ছে নাম সর্বস্ব। রাষ্ট্রপতির অনেক ক্ষমতার কথা বলা হয়েছে, কিন্তু যখন আমরা বাংলাদেশ সংবিধান যখন পড়বেন, তখন দেখবেন যে বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছে নাম সর্বস্ব। কারণ হচ্ছে আমরা যদি ইউএস এর ব্যাপারটাকে খেয়াল করি, ইউএস এ কিন্তু কি হয় না, কোনো দলীয় ভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয় না, হ্যাঁ প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে ইলেকট্রাল কলেজ ভোটের মাধ্যমে। তার মাধ্যমে আবার কি আছে, এখানে আবার যেখানে পপুলারিটি ভোটের কথা বলা হয়, যে জনগণ প্রত্যক্ষ ভোটার দেয়, সেখানে ইলেকট্রাল কলেজ ভোটের মাধ্যমে গিয়ে তারপর কি হয়, প্রেসিডেন্ট নির্বাচন হয়। তাই যে প্রেসিডেন্টের নির্বাচন হলো, প্রেসিডেন্ট নির্বাচিত হলো, ইরান কিন্তু মেজরিটি সংখ্যক কোনো জায়গায় কি নেই, আসন নেই, সে কিন্তু তার নিজের মতো করে কি হয়েছে, নির্বাচিত হয়েছে, এবং তার পপুলারিটির কারণে সে কিন্তু নির্বাচিত হচ্ছে। আর বাংলাদেশের ক্ষেত্রে বলা হয়েছে যে একটা সরকার প্রধান কি হবে, সংখ্যাগরিষ্ঠতায় যে যাবে, তারা যাদেরকে পছন্দ করে, দেখা যাচ্ছে 300 জনের মধ্যে 250 জন একজনকে পছন্দ করলো, তারা তাকে সরকার প্রধান বানালো। তারপরে পার্লামেন্টে যারা আছে তারা কি করবে, তাদের কাজ কি, আইন প্রণয়ন করবে, অনেক কাজই আছে, তার মধ্যে একটা কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। তারা কি করবে, আইনটাকে প্রণয়ন করবে। এই যে আইনটা যে তারা প্রণয়ন করলো, এই আইনটা প্রণয়ন করার সাথে সাথে তারা কি বলছে, যে আমাদের দেশের সংবিধান বলছে এটা রাষ্ট্রপতির অনুমতি লাগবে, বলছে রাষ্ট্রপতি আবার বলছে যে রাষ্ট্রপতির অনুমতি লাগবে, সেখানে বলছে রাষ্ট্রপতি যদি অনুমতি নাও দেয় 15 দিন পরে এটা আইনে পরিণত হয়ে যাবে। বুঝতে পারছেন?
এবার দেখে বলা হচ্ছে যে অঙ্গরাজ্যগুলো কোনো বাংলাদেশ আমাদের ইতিহাসে এই 50-52 বছরে কখনই কেন হয়েছে রাষ্ট্রপতি ফেরত দিতে? রাষ্ট্রপতি আসলে আমরা তো জানাবো দেবে কারণ হচ্ছে এটা বেসিক কিছু জিনিস থাকে। আর যদি কখনো করে থাকে, দেখেন সরকার প্রধান আপনারা যদি রাষ্ট্রপতির হিস্ট্রি খোঁজেন তাহলে ওনাদেরকে বাস্তব এটাই যে তারা কিন্তু কোনো না কোনো হচ্ছে দলের ইয়ে ছিলেন। যেমন আমাদের বর্তমান যিনি রাষ্ট্রপতি আছেন উনি কিন্তু অবসরপ্রাপ্ত মনে হয় দায়রা যাচ্ছিলেন। তো অবসরপ্রাপ্ত দায়রা ওনার যে হিস্ট্রি আছে সেখানে আমরা দেখি যে পূর্ববর্তী কোনো একটা দলের সে কিন্তু যে যখন সরকার প্রধান ছিলেন ওনার সাথে কিন্তু তার একটা কি ছিল, বিশাল একটা কানেকশন ছিল। তা আমরা আসলে ওইগুলো তো দেখছি বাংলাদেশ যে প্রেক্ষাপটটা হয়তো বা বর্তমান পড়ছে যে আমাদের দেশে বিকল্প বিশিষ্ট আইনসভা করা দরকার এবং আমরা দেখছি যে এগুলো পেপার পত্রিকার প্রতিদিন আসছে। এটার আসলে প্রয়োজনীয় তো ওই কারণে যেক্ষেত্রে আমাদের দরকার হতে পারে বলছে যে 4টা প্রদেশে ভাগ করা দরকার। বাংলাদেশ তো খুব ছোট একটা দেশ, খুব ছোট একটা দেশ। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 4টা প্রদেশ করে দ্বিকক্ষ বিশিষ্ট। এখন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা তৈরি করার প্রধান উদ্দেশ্য কিন্তু একটা, সেটা হচ্ছে যে আইন যাতে সহজে পরিবর্তন না করে। এটা কিন্তু একটা বড় মাধ্যম। কারণ দেখেন আপনি যখন এক পাঠ্যক্রমে সমস্ত কিছু পড়বেন, এই যে মন্টেস্কুর যে আপনাদের একটা সেপারেশন অফ পাওয়ার করিয়েছিলাম যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, একটা সরকারের প্রধান 3টা অর্গান থাকে, বিচার, আইন এবং শাসন। এই 3টা অর্গান একটা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। এই 3টা ব্যবস্থা যদি একজন আরেকজনের ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে তাহলে কি হয় না, সেটা কিন্তু স্বাধীন থাকবে না। এবং মন্টেস্কুর যে সেপারেশন অফ পাওয়ারের অভিমত তিনি বলেছে যে যখন কোনো ব্যক্তি সে যে কোনো ব্যক্তি একক ক্ষমতার অধিকারী হয় তখন তিনি স্বৈরাচারী। এটা হচ্ছে ওই প্রেক্ষাপট থেকে উনি ব্যাখ্যা করেছেন যে সেপারেশন অফ পাওয়ারের কেন গুরুত্ব বা সেপারেশন অফ পাওয়ারটা কেন দরকার। হ্যাঁ, তো এইটার ব্যাপার আসলে আর অনেক রাজনৈতিক ব্যাপার আছে, আমরা ওইদিকে যাবো না, ওটা তাদের ব্যাপার, সেভাবে দেখবে। আমরা শুধু এই যে কক্ষ বিশিষ্ট আইনসভার এই একটা বড় কারণ, সেটা হচ্ছে চাইলেও কি করতে পারে না, সংবিধানটাকে পরিবর্তন করতে পারবে না, চাইলে নিজেদের ইচ্ছা মতো আইনটাকে কি করতে পারবে না, প্রণয়ন করতে পারবে না। এখন এতে বলা হচ্ছে যে সংবিধান যে অঙ্গরাজ্যগুলোর কোনো সংশোধন প্রস্তাবে সম্মতি দেওয়ার কথা প্রত্যাহার করতে পারে না। বলছে যে সংবিধানের যে অঙ্গরাজ্যগুলো আছে, আমরা দেখছি 2টা পদ্ধতি, এর মধ্যে দ্বিতীয়টা দেখেছে অঙ্গরাজ্যগুলো একটা প্রস্তাব বলছে অঙ্গরাজ্যগুলো প্রস্তাবের ভিত্তিতে ভোটাভুটির মাধ্যমে তারা কি করেছে, সম্মতি প্রদান করে ফেলেছে। এরপরে তারা কি করতে পারবে না, ওই আর্টিকেলটাকে বা সংবিধান পরিবর্তনের জন্য আর কি করতে পারবে না, সেটাকে অস্বীকার করতে পারবে না। একবার সম্মতি দিলে তা অস্বীকার করা যাবে না। বুঝতে পারছেন আমার কথা? অর্থাৎ সম্মতি তাদেরকে দিতে হবে, বুঝিস নাই দিতে হবে। সম্মতি একবার হয়ে গেলে সেটাকে কি করা যাবে না, অস্বীকার করা যাবে না। তারপরে বলছে যে সংশোধনের প্রস্তাব উত্থাপনের জন্য আগে রাষ্ট্রপতির অনুমতির প্রয়োজন নেই। বলছে সংবিধান যখন উত্থাপিত হবে বা সংবিধান সংশোধন করা কেন প্রয়োজন, এই ক্ষেত্রে আগে কি করা যাবে না, রাষ্ট্রপতির অনুমতির প্রয়োজন নেই। তারপরে বলা হচ্ছে দেখেন যে সংশোধনী প্রস্তাব উভয় দুই পক্ষের সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত হওয়া দরকার। বলছে যে একটা সংবিধান সংশোধনের ক্ষেত্রে যে দুপক্ষ বিশিষ্ট আইনসভা আছে তাদের উভয় পক্ষের সম্মতি প্রয়োজন এবং সেটা 2/3 হতে হবে। এবং বলা হচ্ছে মার্কিন সংবিধান সংশোধনের মাধ্যমে অঙ্গরাজ্যগুলোর ক্ষমতা সংকুচিত হয়েছে কিন্তু কেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি পায়নি। বলছে আমরা যে এতগুলো লক্ষ্য গুলো দেখলাম মাত্র 2টা পয়েন্টে যে তাদের সংবিধানটাকে কিভাবে সংশোধন করা যায়, এবং সেখানে আমরা 6টা লক্ষণীয় বিষয় দেখেছি। এরপরেও এরা বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান এতটাই গতিশীল এবং এতটাই সুন্দর সংবিধান এবং সামঞ্জস্যপূর্ণ সংবিধান যে এই সংবিধানের কি করার প্রয়োজন নেই। এটা যদিও মনে হচ্ছে যে কেন্দ্রীয় ভাবে এটাকে কি করা হয়েছে, সংকুচিত করা হচ্ছে, কিন্তু রাষ্ট্রীয় এটা কি মানে অঙ্গরাজ্যগুলো সংকুচিত করা হয়েছে, কিন্তু কেন্দ্রীয় ভাবে এটা যে খুব বিস্তৃত লাভ করেছে ব্যাপারটা কিন্তু সেরকম না। কারণ এককভাবে কেউই কি হচ্ছে না, ক্ষমতার অধিকারী হচ্ছে না। কারণ রিপ্রেজেন্টেটিভ যদি কোনো উত্থাপন করে সেক্ষেত্রে সিনেট কিন্তু চাইলে সেটাকে কি করতে পারে, নাকচ করে দিতে পারে। আবার সিনেট যদি সেটা মনে করে যে কোনো সংশোধনী আনা দরকার এবং তারা যদি নিজেদের মধ্যে আলোচনা করে সেক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ চাইলে তাদের ওই সংশোধনী প্রস্তাবটাকে কি করতে পারে, অস্বীকার করতে পারে। এই জন্য বলা হচ্ছে যদিও অঙ্গরাজ্যগুলোকে সংকুচিত করা হয়েছে, ওখানে 3/4 ভোটের কথা বলা হচ্ছে, কিন্তু বলা থাকলেও কি হবে, এটা যে কেন্দ্রীয় ভাবে এটা যে খুব একটা বিস্তৃত হয়েছে ব্যাপারটা কিন্তু তা নয়। হ্যাঁ, বরং তারা কি রেখেছে, 2 ভাবে সেটাকে কি রেখেছে, সংবিধান সংশোধনের ক্ষেত্রে তারা সামঞ্জস্যতা রেখেছে। আমাদের ফ্রাইডে তো সব ঘুমানো দরকার।
আচ্ছা, ব্যাপার না। এবার দেখেন আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে সংবিধান সংশোধনের লক্ষণীয় বিষয়। মানে কিসের উপরে ভিত্তি করে বা কোন কোন কারণে সংবিধান কিভাবে কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে মূলত সংবিধানটাকে পরিবর্তন করা হচ্ছে, বলছে নোটেবল থিংস দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। হ্যাঁ, যে সংবিধান সংশোধনের লক্ষণীয় বিষয়। প্রথমে বলছে শাসনতন্ত্র সংবিধানের সংশোধনে রাজ্যগুলোর ভূমিকা। বলছে শাসনতন্ত্র সংশোধনের ক্ষেত্রে রাজ্যগুলোর ভূমিকা বিশেষভাবে স্বীকৃতি লাভ করেছে। শাসনতন্ত্র সংশোধনে যে প্রস্তাব উত্থাপনের ক্ষমতা যেমন তাদের রয়েছে, তেমনি 3/4 অঙ্গরাজ্যগুলো ছাড়া কোনো সংশোধনী প্রস্তাব গৃহীত হতে পারে না। অন্যভাবে বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনতন্ত্র সংবিধানের ক্ষেত্রে এক কেন্দ্রের এককটাকে কি করেনি, প্রাধান্য দেয়নি, বরং তারা কেন্দ্র এবং রাজ্যগুলো যৌথ প্রাধান্যতার মাধ্যমে তারা কি করছে, সংবিধানটা পরিবর্তন করছে। বলছে যে এখানে যে বিষয়টা যে শাসনতান্ত্রিক ব্যবস্থা যে পরিবর্তনের ক্ষেত্রে যে কনস্টিটিউশনের যে ভূমিকা, বলছে এটাকে এককভাবে করা হয়নি। শাসনতান্ত্রিক ব্যবস্থায় কনস্টিটিউশনের ভূমিকা এককভাবে করা হয়নি কেন, বলছে যে এখানে চাইলে একটা কংগ্রেস কি করতে পারে না, নিজে নিজে একটা আইনটাকে পরিণত করতে পারবে না, চাইলে তারা একটা সংবিধানকে পরিবর্তন করতে পারবে না। সেক্ষেত্রে অবশ্যই কি থাকতে পারে, অঙ্গরাজ্যগুলোর হস্তক্ষেপ থাকছে। তেমনি অঙ্গরাজ্যগুলো যদি কোনো প্রস্তাব দেয় তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে কি হচ্ছে, মেজরিটি থাকতে হচ্ছে, সেখানে মেজরিটি থেকে বেশি তাদেরকে কি করতে হচ্ছে, তাদের অনুমতির প্রয়োজন হচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে শাসনতান্ত্রিক ব্যবস্থা বা শাসনতন্ত্র সংশোধনের ক্ষেত্রে রাজ্যগুলোর একক কি নেই, একক কোনো স্বাধীনতা নেই, বরং তাদেরকে উভয় পক্ষে সম্মিলিত প্রচেষ্টায় তাদেরকে কি করতে হচ্ছে, সংবিধানটাকে পরিবর্তন করতে হচ্ছে। ম্যাডাম একটা প্রশ্ন ছিল, অঙ্গরাজ্য তো কোনোটা ছোট কোনোটা বড়, তা ওখান থেকে ভোট কি প্রত্যেক অঙ্গরাজ্য থেকে একটা করে আসবে? একজন করে, ওখানে 3 লক্ষ মানুষের জন্য একজন করে রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, তাহলে অঙ্গরাজ্যে পাক 3 লাখ ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশি যে ইয়েগুলো আছে সেখানে সংখ্যা বেশি হচ্ছে। হ্যাঁ, যেমন ক্যালিফোর্নিয়া, ওখানে কিন্তু বেশি, কারণ এই যে প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখেছি, ইলেকট্রাল কলেজ ভোটের কথা বলছে, ওখানে কিন্তু এই যে এই সদস্য সংখ্যা কিন্তু একটু তারতম্য ওদের বেশ একটু প্রভাব ফেলে। হ্যাঁ, যে বৃহত্তর, যদিও ইউএসএ কনস্টিটিউশন বলছে যে বৃহত্তর রাষ্ট্র এবং ক্ষুদ্রতর রাষ্ট্রের তারা কি করবে না, বিভাজন সৃষ্টি হচ্ছে না, কিন্তু এই যে ক্ষুদ্রতর এবং বৃহত্তর রাষ্ট্রের এই ক্ষেত্রে কিছুটা তৈরি হচ্ছে, যেটা হচ্ছে ইলেকট্রাল কলেজ ভোটের কথা। যদি আমরা ওগুলো পরে পড়বো তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবার হচ্ছে যে 2/3 সংখ্যাগরিষ্ঠতার অর্থ কি। তারা যে বলছে যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে যে লক্ষণীয় বিষয়বস্তু, এর মধ্যে বলা হচ্ছে 2/3 সংখ্যাগরিষ্ঠের অর্থ। বলছে সংবিধান সংশোধনের প্রস্তাব উভয় পক্ষের 2/3 সংখ্যাগরিষ্ঠতা থেকে গৃহীত হয়। এই 2/3 বলতে মোট সদস্য সংখ্যা 2/3 অর্থাৎ উপস্থিত এবং ভোটদানকারী সদস্যের 2/3 বোঝাবে। অর্থাৎ ওখানে যারা উপস্থিত থাকবে এবং ভোটদানকারী সদস্যের 2/3 কি হবে, বোঝাবে, সে সম্পর্কে শাসনতন্ত্রে স্পষ্টভাবে কিছু উল্লেখ করা নেই। কিন্তু তবে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট তার অভিমত ব্যক্ত করে যে ওখানে যদি যারা প্রস্তাব গৃহীত হওয়ার পর অবশ্যই তাদেরকে কি হতে হবে, যারা উপস্থিত থাকবে তাদের 2/3 ভোটের মাধ্যমে অবশ্যই কি করতে হবে, সংবিধানটাকে সংশোধন করতে হবে। সংখ্যাগরিষ্ঠতা বোঝাবে। তারপর বলা হচ্ছে রাষ্ট্রপতি বা গভর্নরের কি নেওয়া প্রয়োজন নেই, অনুমতি নেওয়া প্রয়োজন নেই। বলা হচ্ছে কোন সংশোধনী প্রস্তাব রাষ্ট্রপতি বা রাজ্যের গভর্নরের কি করা সম্মতির আবশ্যক কিনা সে সম্পর্কে শাসনতন্ত্র নীরব থাকলেও সুপ্রিম কোর্ট এই বিষয়ে অভিমত পোষণ করেন যে সংশোধনী প্রস্তাবের ক্ষেত্রে যেহেতু আইন প্রণেতাগণই আইনটা প্রণয়ন করছে, সেক্ষেত্রে রাষ্ট্রপতি বা তাদের যদি কোনো গভর্নর থাকে তাদের কি অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, কারণ তাদের সুপ্রিম কোর্ট এই বিষয়ে সংবিধানে কিছু বলা নেই। কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু কি করে, সংবিধানটাকে ব্যাখ্যা করে। সংবিধান দেখবেন যে কোনো সংবিধানের ব্যাখ্যা করার ক্ষমতা কিন্তু সুপ্রিম কোর্টের আছে। যেহেতু বলা হচ্ছে যে এই বিষয়ে তারা নীরব আছে, সেহেতু সুপ্রিম কোর্ট বলছে যেহেতু তারা এই বিষয়ে নীরব আছে আর আইন প্রণেতাগণই আইন তৈরি করবে, যেহেতু এক্ষেত্রে প্রেসিডেন্ট বা তাদের গভর্নর থাকলে তাদের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই, বরং তারা যদি প্রয়োজন মনে করে যে এই আইনগুলো তৈরি করা দরকার বা এই জায়গাগুলো সংশোধন করা দরকার, তাহলে তারা কি করতে পারে, সংশোধন করতে পারে, ওই সংবিধানে সেই অংশটুকু কি করতে পারবে, সংশোধন করতে পারবে। এবং তারা বলা হচ্ছে যে শুধু এই বিষয়টা শুধু নয়, বরং তারা যদি অঙ্গরাজ্যগুলো যদি এমন হয় তাহলে অঙ্গরাজ্যে যারা আছে তারা এটা ঠিক করবে যে তারা কোনটুকু সংবিধান কি করতে চায়, পরিবর্তন বা সংশোধন করতে চায়, তারা সেটুকুর জন্য কি করবে, প্রস্তাবটা উত্থাপন করতে পারবে। তারপর বলা হচ্ছে যে রাজ্যগুলো সম্মতি দানের সময়সীমা।
ইউএস এর কনস্টিটিউশনের আরেকটা বড় দিক হচ্ছে সেটা হচ্ছে যে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, যে সংবিধান গৃহীত হওয়ার কতদিনের পরে, সংবিধান প্রস্তাব উত্থাপন করার মধ্যে কতদিনের মধ্যে তা পাস হতে হবে, এই বিষয়ে ইউএস এর কনস্টিটিউশনে কোনো ধরনের ব্যাখ্যা নেই। তবে বলা হচ্ছে যে আমেরিকার যে সুপ্রিম কোর্ট আছে তারা ইউএস এর কনস্টিটিউশনের এই বিষয়টিকে ব্যাখ্যা করতে গিয়ে বলছে যেহেতু অঙ্গরাজ্যগুলোর ক্ষেত্রে বা তাদের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমা বলা নেই, সেক্ষেত্রে 7 বছর অতিবাহিত হওয়ার পরে যেদিন প্রস্তাব উত্থাপন হয়েছে সেদিন থেকে 7 বছর যাওয়ার পরে তা কি করা যাবে না, 7 বছর হলে পরে সেই প্রস্তাব কি হবে, এমনিতেই বাতিল হয়ে যাবে। মানে আমাদের দেশের মতো এরকমটা হবে না যে গৃহীত হওয়ার পরে সেটা যদি প্রস্তাব উত্থাপন করার পরে তার কি হবে, সেটা যদি ফেলে রাখা হয় অটোমেটিক পাস হয়ে যাবে। কিন্তু ওরা বলছে যে না, যদি 7 বছরের মধ্যে এটা গৃহীত না হয়, যদি পাস না হয় তাহলে এটাকে কি করা যাবে না, এটা আর সংবিধানের সাথে কোনো সম্পর্ক তৈরি হবে না, এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা। যেহেতু কনস্টিটিউশনে সংশোধনের নির্দিষ্ট সময়সীমা নেই, সেহেতু সুপ্রিম কোর্ট বলেছে যে এটা যে সংশোধনী যেখানে উত্থাপিত হোক না কেন 7 বছরের পরে এর মধ্যে 7 বছরের মধ্যে যদি এটা পাশকৃত না হয় তাহলে পরবর্তীতে এটা বাতিল হিসেবে গণ্য করা হবে। এই বিষয় নিয়ে কি করা যাবে না, নতুন করে কোনো কিছু উত্থাপন করা যাবে না। এবার দেখেন বলা হচ্ছে যে অঙ্গরাজ্য সম্মতিদানের কর্তা প্রত্যাহার করতে পারে কিনা। বলছে যে কোন একটি অঙ্গরাজ্য কোন সংশোধনী প্রস্তাব সম্মতি জ্ঞাপন করে 3/4 অঙ্গরাজ্যের সম্মতি প্রদানের পর্ব সমাপ্তি হওয়ার পর কি তারা পূর্ব সিদ্ধান্ত প্রত্যাহার করতে পারবে কিনা। বলছে সম্মতি প্রদান হয়ে গেছে কিন্তু সেক্ষেত্রে তারা কি করতে পারবে না, ওটাকে আর অস্বীকার করতে পারবে না। তাহলে তাদেরকে সংবিধান সংশোধনের আগেই তাদেরকে কি থাকতে হবে, প্রস্তুতি থাকতে হবে যে তারা কেন সংবিধানটাকে সংশোধন করতে চাচ্ছে। তাদের এই বিষয়ে অবশ্যই কি থাকতে হবে, তাদের একমত থাকতে হবে। তারা পরবর্তীতে সংশোধন এটা যদি সম্মতি হয়ে যায়, সম্মতি হওয়ার পরে তারা কি করতে পারবে না, এটাকে বাতিল করার জন্য বা অযোগ্য ঘোষণা করার জন্য তারা কি করতে পারবে না, তারা এই বিষয়ে আবেদন করতে পারবে না। আবার দেখেন বলছে রাজ্যগুলোর প্রতিনিধিত্বের বিশেষ অধিকার স্বীকৃত, ক্ষুদ্র এবং বৃহত্তর নির্বিশেষে প্রতিটি অঙ্গরাজ্য যাতে সিনেটের সমান সংখ্যক প্রতিনিধি প্রেরণ করতে পারে সেজন্য সংবিধানে বলা হয়েছে। বলছে যে সকল অঙ্গরাজ্য সেটা বৃহৎ হোক এবং ক্ষুদ্রতর হোক তারা সমসংখ্যক কি করতে পারবে, তারা সিনেটে তাদের সমসংখ্যক সদস্য থাকবে। কেন রাখা দরকার, কারণ সমসংখ্যক সিনেটের যদি সদস্য না থাকে তাহলে তারা কি করবে, ক্ষুদ্র রাষ্ট্রগুলোর উপর এক ধরনের প্রভাব চালাবে এবং বৃহত্তর রাষ্ট্রগুলো কি করবে, তাদের একচ্ছত্র ক্ষমতাকে তারা কি করতে থাকবে, কাজে লাগাতে থাকবে। এই জন্য বলা হচ্ছে যে এই সিনেটের এই যে কনস্টিটিউশন আছে ইউএস এর কনস্টিটিউশন, সেখানে বলেই দেওয়া হয়েছে যে ইউএস এর কনস্টিটিউশনের ক্ষেত্রে সেখানে বলেই দেওয়া হয়েছে যে সিনেটের সদস্য সংখ্যা নির্বাচিত হবে না ক্ষুদ্র বা বৃহত্তর ভিত্তিতে, বরং চেষ্টা হবে সমসংখ্যক সিনেট সদস্য তাদের থেকে কি করার জন্য, নেওয়ার জন্য। এবং তারা উভয়ই কি করবে, উভয়ই তারা একই কেন্দ্রীভূত হয়ে তাদেরকে কি করতে হবে, কাজ করতে হবে। কেউ বৃহত্তর পরিসরে বৃহত্তর অঞ্চলগুলোর ভেতরে তারা কি করতে পারবে না, তাদের ক্ষমতাকে দেখাতে পারবে না বা সংবিধানের কোনো পথকে তারা কি করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। তারপরে দেখেন বলছে যে শাসনতান্ত্রিক কনভেনশনের আহ্বান। বলা হচ্ছে কংগ্রেস কোন সংশোধনী প্রস্তাব অঙ্গরাজ্যগুলোর অনুমোদনের জন্য প্রেরণ করতে অস্বীকার করলে 2/3 রাজ্য আইনসভার আবেদন করবে কংগ্রেস একটি শাসনতান্ত্রিক কনভেনশনের আহ্বান করতে বাধ্য থাকবে। বলছে কংগ্রেসের কোন সংশোধনী প্রস্তাব অঙ্গরাজ্যগুলো অনুমোদনের জন্য প্রেরণ করতে অস্বীকার করলে, বলছে যে কংগ্রেসের কোনো, সেগুলো আবার দেখা যাচ্ছে অঙ্গরাজ্যগুলোকে পাঠানো হয়েছে, অঙ্গরাজ্যগুলো যদি সেগুলোকে অস্বীকার করে তাহলে 2/3 রাজ্যের আইনসভার আবেদন করবে কংগ্রেস কি করতে পারে, একটা কনভেনশন কি করতে পারে, বাস্তবায়ন করতে পারে। এবং এই কনভেনশনের মাধ্যমে তারা কি করতে পারে, এই কনভেনশনের মাধ্যমে তারা যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তারা কংগ্রেস কর্তৃক তারা কি করতে পারে, এটা পাশকৃত হতে পারে। অর্থাৎ অঙ্গরাজ্যগুলো এমন হতে পারে যে তাদের কোনো প্রস্তাবনা অঙ্গরাজ্যগুলো পাঠানো হয়েছে, অঙ্গরাজ্য সেটাকে যদি অস্বীকার করে তাহলে এরা কি করবে, এরা একটা কনভেনশন গঠন করবে এবং সেই কনভেনশনের মাধ্যমে কংগ্রেস কি করতে পারে, সেটার একটা স্বীকৃতি রূপ দিতে পারে। এরপর দেখেন বলছে যে রাষ্ট্রপতি এবং গভর্নরের, যেটা আমরা আগেই বলেছি যে কোনো সংশোধনী প্রস্তাবে রাষ্ট্রপতি বা রাজ্যের যারা গভর্নর আছে তাদের কি নেই, কোনো সম্মতি নেওয়ার আবশ্যকতা নেই। তবে এই বিষয়ে হচ্ছে কনস্টিটিউশনের কিছু বলা নেই। কনস্টিটিউশন কিন্তু এটাকে কি রেখেছে, মানে রেখেছে, নীরব আছে কনস্টিটিউশন কিন্তু এটা বলিনি যে প্রেসিডেন্টকে কি করতে পারবে না, প্রেসিডেন্ট এর সম্মতি দিতে পারবে না বা প্রয়োজন আছে,
কিন্তু সুপ্রিম কোর্ট তার ব্যাখ্যায় বলছে যে আইন প্রণেতা যেহেতু আইন তৈরি করে, এখানে প্রেসিডেন্টের কোনো দরকার নেই, গভর্নরের কোনো কিছু অনুমতির দরকার নেই, বরং তারা তাদের প্রয়োজন মতো কি করতে পারে, আইনের প্রস্তাবটাকে উত্থাপন করতে পারে। রাষ্ট্রপতি তো সর্বমোট বলছে যে শাসনতান্ত্রিক কনভেনশন, এবার বলছে যে রাজ্যগুলোর সম্মতি দানের সময়সীমার কথা বলা হচ্ছে যে রাজ্যগুলোর সম্মতি দানের যে সময়সীমা, এটা বলা হচ্ছে যে যেটা আগেও বলেছি আমি যে সুপ্রিম কোর্ট এটা আসলে বাংলাদেশ যে ইউএস এর কনস্টিটিউশন সেখানে এই বিষয় নিল, তারা বলছে যে এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, কিন্তু সুপ্রিম কোর্ট ব্যাখ্যা গিয়ে বলছে যে যেহেতু এর নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, সেহেতু তারা একটা মামলা ছিল, মামলাটার নামটা আমার ঠিক মনে নেই, ওই মামলাতে ঘোষণা করা হয়েছে যে ওখানে বলা হয়েছে যে যেহেতু নির্দিষ্ট কোনো সময়সীমা বলা নেই কনস্টিটিউশন কতদিনের মধ্যে সংশোধন করতে হবে বা এই সংবিধান নির্দিষ্ট সময় পার হলে সেটা বাতিল হবে কিনা, সেহেতু সুপ্রিম কোর্ট এটাকে 7 বছর বলে গণ্য করা হয়েছে এবং বলছে যে 7 বছরের মধ্যে প্রস্তাব আসতে পারে, প্রস্তাব গৃহীত হওয়ার পরেও যদি এটা পাশকৃত না হয় বা কোনো পক্ষের যদি সমস্যা তৈরি হয়, তাহলে এটা 7 বছর পরে অটোমেটিক বাতিল হয়ে যাবে, এটা পাস হওয়ার আর কি থাকবে না, সুযোগ থাকবে না। আর একবার যদি কোনো রাজ্যগুলো সম্মতি প্রদান করে থাকে, তাহলে পরবর্তীতে তারা কি করতে পারবে না, অস্বীকার করতে পারবে না। আচ্ছা, আপনারা বই কিনছেন? কোনটা কি বলবেন?